বাংলাদেশ এক ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। বাংলাদেশের মানুষ জুলাই সনদ বাস্তবায়নের পক্ষেই রায় দিয়েছে। এই হ্যাঁ ভোট কেবল একটি সনদের অনুমোদন নয়, বরং এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একনায়কতন্ত্রের চিরস্থায়ী অবসান। হ্যাঁ ভোট জিতে যাওয়ার কারণে এখন বাস্তবায়ন হবে জুলাই সনদ। আর এই জুলাই সনদের ৮৪টি সংস্কার প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ করলে দেখা যায়, প্রতিটি অনুচ্ছেদ এমনভাবে সাজানো হয়েছে যেন ভবিষ্যতে কোনো সরকার প্রধান বা দল চাইলেও আর ফ্যাসিস্ট হয়ে উঠতে না পারে। গণভোট হ্যাঁ জয়ী হওয়ার ফলে সরকারের লাগাম কিভাবে সংবিধানেই টেনে ধরবে তা নিয়ে চলুন আলোচনা করা যাক। প্রথমত, সুপার প্রাইম মিনিস্টার যুগের অবসান ও ক্ষমতার ভারসাম্য আসবে। বাংলাদেশের বিগত রাজনীতির সবচেয়ে বড় সংকট ছিল প্রধানমন্ত্রীর হাতে একচ্ছত্র ক্ষমতা থাকত, কিন্তু গণভোটে হ্যাঁ জয়ের ফলে এই প্রথা ভেঙে চুরমার হয়ে গেছে। জুলাই সনদে প্রধানমন্ত্রীর ক্ষমতার লাগাম টেনে ধরতে সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সনদের প্রস্তাব অনুযায়ী একজন ব্যক্তি তার জীবনে 10 বছরের বেশি অর্থাৎ 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। এর ফলে কোনো ব্যক্তি বা পরিবার বছরের পর বছর ক্ষমতা আঁকড়ে ধরে স্বৈরাচার হয়ে ওঠার সুযোগ পাবে না। শুধুমাত্র মেয়াদই নয়, ক্ষমতার পরিধিও সীমিত করা হয়েছে। প্রধানমন্ত্রী আর একাধিক পদে থাকতে পারবেন না। এটি ক্ষমতার বিকেন্দ্রীকরণের পথে একটি বৈপ্লবিক পদক্ষেপ। অতীতের অভিজ্ঞতায় দেখা গেছে, সংসদ সদস্যরা দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বাইরে যেতে পারতেন না। সংবিধানের ৭০ অনুচ্ছেদের কারণে এমপিরা ছিলেন দলের হাতের পুতুল, অর্থাৎ দল যা বলতো সংসদে তাদেরকে তাই হ্যাঁ বলতে হতো। কিন্তু গণভোটের রায়ে এই শিকল ভেঙে গেছে। জুলাই সনদে বলা হয়েছে, বাজেট ও অনাস্থা বিল ছাড়া অন্যান্য যে কোনো বিষয়ে এমপিরা স্বাধীনভাবে ভোট দিতে পারবেন এবং এতে তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে না। এর মানে হলো, সরকার চাইলেই জনস্বার্থ বিরোধী কোনো কালো আইন পাশ করতে পারবে না, কারণ নিজ দলের এমপিরাই তখন এর বিরোধিতা করতে পারবেন। সরকারের লাগাম টানার আরেকটি বড় কৌশল হলো সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা। স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাংলাদেশ এক কক্ষ বিশিষ্ট সংসদ দেখে অভ্যস্ত হলেও জুলাই সনদে 100 সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করা হয়েছে। রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে এই উচ্চকক্ষের আসন বন্টন করা হবে। এর রাজনৈতিক তাৎপর্য অনেক গভীর। নিম্নকক্ষে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলেও উচ্চকক্ষে আনুপাতিক হারের কারণে বিরোধী ও ছোট দলগুলোর জোরালো উপস্থিতি থাকবে। ফলে সরকার চাইলেই একতরফা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারবে না। উচ্চকক্ষের অনুমোদন ছাড়া সংবিধান সংশোধনও কঠিন হয়ে পড়বে, যা ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করবে। স্বৈরাচার ব্যবস্থায় বিরোধী দলকে সবসময় কোণঠাসা করে রাখা হয়, কিন্তু জুলাই সনদে বিরোধী দলকে রাষ্ট্রীয় কাঠামোর অবিচ্ছেদ্য অংশ করা হয়েছে। এতদিন স্পিকার ও ডেপুটি স্পিকার সরকারি দল থেকেই হতেন, কিন্তু গণভোটে সনদ পাশ হওয়ার ফলে এখন ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন বিরোধী দল থেকে। এটি সংসদের ভেতরে বিরোধী দলের কণ্ঠস্বরকে শক্তিশালী করে তুলবে। এছাড়া জরুরি অবস্থা জারির মতো স্পর্শকাতর বিষয়েও সরকারের একক ক্ষমতা খর্ব করা হয়েছে। আগে প্রধানমন্ত্রীর স্বাক্ষরেই জরুরি অবস্থা জারি করা যেত, কিন্তু নতুন নিয়মে জরুরি অবস্থা জারি করতে হলে মন্ত্রিসভার অনুমোদনের পাশাপাশি সেই সভায় বিরোধী দলীয় নেতা বা উপনেতাকেও উপস্থিত থাকতে হবে। অর্থাৎ বিরোধী দলকে অন্ধকারে রেখে আর দেশ শাসন করা যাবে না। সরকারের লাগাম টানার জন্য রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। বর্তমান সংবিধানে রাষ্ট্রপতি ছিলেন অনেকটাই অলংকারিক, যিনি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া প্রায় কিছুই করতে পারতেন না। কিন্তু জুলাই সনদের বাস্তবায়ন শুরু হলে রাষ্ট্রপতি এখন প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়াই জাতীয় মানবাধিকার কমিশন, তথ্য কমিশন, প্রেস কাউন্সিল, আইন কমিশন এবং এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগ করতে পারবেন। এর ফলে এই গুরুত্বপূর্ণ সাংবিধানিক ও আইনি প্রতিষ্ঠানগুলো সরকারের দলীয় প্রভাব মুক্ত থাকবে। মানবাধিকার কমিশন বা তথ্য কমিশন যদি স্বাধীনভাবে কাজ করে, তবে সরকার চাইলেই গুম, খুন বা দুর্নীতি ধামাচাপা দিতে পারবে না। এটি সরকারের উপর একটি বিশাল মনস্তাত্ত্বিক ও আইনি চাপ সৃষ্টি করবে। বিগত সময়ে আমরা দেখেছি বিচার বিভাগকে কিভাবে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সরকারের পছন্দের লোকজনকে বিচারক হিসেবে নিয়োগ দিয়ে বিরোধীদের দমন করা ছিল নিত্যদিনের ঘটনা। কিন্তু জুলাই সনদে এই প্রথা ভাঙার জন্য কঠোর আইনি দেওয়াল তুলে দিয়েছে।
যা এখন গণভোটের রায়ে বাস্তবে রূপ নিবে। সংবিধানের ৯৫ অনুচ্ছেদ সংশোধন করে বিচারক নিয়োগে প্রধানমন্ত্রীর ক্ষমতা খর্ব করা হয়েছে। এতদিন রাষ্ট্রপতি, যিনি প্রধানমন্ত্রীর পরামর্শে যে কাউকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে পারতেন, কিন্তু সনদে বলা হয়েছে এখন থেকে প্রধান বিচারপতি নিয়োগ দিতে হবে আবশ্যিকভাবে আপিল বিভাগ থেকেই, অর্থাৎ জ্যেষ্ঠতা লঙ্ঘন করে বা রাজনৈতিক বিবেচনায় বাইরে গিয়ে কাউকে বসানোর আর সুযোগ থাকছে না। সবচেয়ে বড় পরিবর্তন আসছে হাইকোর্ট ও নিম্ন আদালতের নিয়ন্ত্রণে। হাইকোর্টের বিচারক নিয়োগ এতদিন প্রধানমন্ত্রীর অলিখিত নিয়ন্ত্রণে থাকলেও এখন তা প্রধান বিচারপতির নেতৃত্বাধীন একটি স্বাধীন কমিশন হতে যাচ্ছে। এছাড়া নিম্ন আদালতের বিচারকদের চাকরি, বদলি ও পদোন্নতির নিয়ন্ত্রণ সরকারের হাত থেকে সরিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের উপর ন্যস্ত করা হয়েছে। এর ফলে বিচারকরা আর ডিসি বা মন্ত্রীর ফোনের অপেক্ষায় থাকবেন না, তারা শুধু আইনের কাছে দায়বদ্ধ থাকবেন। সরকার চাইলেই এখন আর বিচার বিভাগকে ব্যবহার করে বিরোধী মত দমন করতে পারবে না। বাংলাদেশের রাজনৈতিক সংঘাতের মূল কারণ ছিল দলীয় সরকারের অধীনে নির্বাচন। গণভোটে হ্যাঁ জয়ী হওয়া মানেই হল নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার রাজকীয় প্রত্যাবর্তন। জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার পাশাপাশি এর গঠন প্রক্রিয়াতেও সরকারের একক কর্তৃত্ব খর্ব করা হয়েছে। সরকারি দল, বিরোধী দল এবং দ্বিতীয় বিরোধী দলের মতামতের ভিত্তিতেই প্রধান উপদেষ্টা সহ তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে। নির্বাচন কমিশন অর্থাৎ ইসি গঠন নিয়েও সরকারের স্বেচ্ছাচারিতা বন্ধ করা হয়েছে। আগে সার্চ কমিটির মাধ্যমে ইসি গঠন করা হলেও তার নিয়ন্ত্রণ ছিল প্রধানমন্ত্রীর হাতেই। কিন্তু নতুন পাশ হওয়া প্রস্তাবে স্পিকারের সভাপতিত্বে বিরোধী দলীয় নেতা, প্রধানমন্ত্রী এবং আপিল বিভাগের বিচারপতির সমন্বয়ে গঠিত কমিটির মাধ্যমেই ইসি গঠিত হবে। এর ফলে মেরুদণ্ডহীন বা দলীয় অনুগত কমিশন গঠনের পথ চিরতরে বন্ধ হয়ে যাবে। সরকার জানে যে মেয়াদ শেষে তাদের একটি নিরপেক্ষ প্রশাসনের অধীনেই পরীক্ষা দিতে হবে, তাই তারা ক্ষমতায় থাকাকালে বাড়াবাড়ি করতে ভয় পাবে। কোনো সরকার যদি ভবিষ্যতে বিশাল সংখ্যাগরিষ্ঠতা নিয়েও ক্ষমতায় আসে, তবুও তারা চাইলেই সংবিধান কাটাছেঁড়া করতে পারবেন না। জুলাই সনদে সংবিধান সংশোধনকে অত্যন্ত কঠিন বা রিজিড করা হয়েছে। বিদ্যমান সংবিধান অনুযায়ী সংসদের ২/৩ ভোটেই সংবিধান পরিবর্তন করা যেত, কিন্তু সনদে বলা হয়েছে সংবিধান সংশোধনের জন্য নিম্ন কক্ষে ২/৩ এবং উচ্চ কক্ষেও সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হবে। শুধু এখানেই শেষ নয়, সংবিধানের মৌলিক কিছু বিষয় যেমন প্রস্তাবনা, অনুচ্ছেদ ৮, ৪৮, ৫৬, ১৪২ এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন করতে হলে শুধু সংসদ নয়, গণভোটের আয়োজনও করতে হবে। অর্থাৎ জনগণের সরাসরি ম্যান্ডেট ছাড়া সংবিধানের মৌলিক কাঠামোতে হাত দেওয়ার সাধ্য আর কোনো শাসকের হবে না। এটি সংবিধানকে রাজনৈতিক দলের খেলার পুতুল হওয়া থেকে রক্ষা করবে। গণভোটে হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশে প্রথমবারের মতো কার্যকরভাবে ন্যায়পাল নিয়োগের পথ সুগম করা হয়েছে। ন্যায়পাল নিয়োগের কমিটিতেও বিরোধী দলীয় নেতা ও বিচার বিভাগের প্রতিনিধি থাকবেন। ফলে ন্যায়পাল সরকারের দুর্নীতির বিরুদ্ধে স্বাধীনভাবে তদন্ত করতে পারবেন। এছাড়া মৌলিক অধিকারের তালিকায় যুক্ত হচ্ছে ডিজিটাল যুগের রক্ষা কবচ। অতীতে আন্দোলন দমানোর জন্য ইন্টারনেট শাটডাউন করা হতো, কিন্তু এখন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট এবং নাগরিকদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। এর ফলে সরকার চাইলেই আর জনগণের কণ্ঠরোধ করতে ইন্টারনেটের সুইচ অফ করতে পারবে না। গণভোটে হ্যাঁ জয় হওয়া মানে শুধু একটি সনদ পাশ হওয়াই নয়, এটি হলো রাষ্ট্রের অপারেটিং সিস্টেম বা ওএস বদলে ফেলা। বিচার বিভাগ স্বাধীন হলে, নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে এবং প্রধানমন্ত্রীকে জবাবদিহিতার আওতায় আনলে বাংলাদেশ আর কখনোই এক ব্যক্তির খেয়াল খুশিতে চলবে না। ১২ ফেব্রুয়ারি এই গণভোট তাই কেবল একটি হ্যাঁ বা না ভোটের বিষয়ই ছিল না, এটি ছিল আগামীর গণতান্ত্রিক বাংলাদেশের জন্য একটি লৌহ বর্ম তৈরি করার ঐতিহাসিক সিদ্ধান্ত। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় গণভোট কি পারবে সরকারকে সঠিক পথে রাখতে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।